কনসিস্টেন্ট ইজ দ্য বেস্ট কি অফ সাকসেস। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আমাদের এসওই বাংলা ক্লাস 11 অ্যান্ড 12 নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 11 এবং 12-এ সায়েন্স নিয়ে পড়ছো, যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 শুরু করেছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও, অর্থাৎ 11-12-এ সায়েন্সে পাঠরত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এটা আলোচনা করব যে একটা ছাত্র বা ছাত্রী সে সারাটা বছর সায়েন্স নিয়ে পড়লে 11 অথবা 12 সে কিভাবে তার নিজের ফোকাস ধরে রাখবে, এক্স্যাক্টলি কিভাবে পড়াশুনো করা উচিত, কি হতে পারে তার বেস্ট রুটিন, কি হতে পারে তার সায়েন্স নিয়ে প্রত্যেকটি সাবজেক্ট পড়াশোনার সঠিক পদ্ধতি, এই সবটা নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। সো অবশ্যই প্রথমে তোমরা এই ভিডিওটিকে লাইক করো এবং তার পাশাপাশি তোমরা এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নাও, বিকজ এসওই বাংলা সবসময় মনে করে শেয়ারিং ইজ কেয়ারিং। আর আসলে আমরা অনেক কিছু শেয়ার করলে বন্ধুত্বের বৃত্ত বাড়ে, ভালোবাসার বৃত্ত বাড়ে, শেখার বৃত্ত বাড়ে। শিক্ষা এমন একটা জিনিস যেটাকে ছড়িয়ে দিলে আসলে বাড়ে, অন্য সমস্ত কিছু ছড়িয়ে দিলে আসলে কমে যায়। তাই অবশ্যই শিক্ষাকে ছড়িয়ে দাও, ভালো কন্টেন্ট ছড়িয়ে দাও, এসওই বাংলাকে পুরো ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সমগ্র ছাত্রছাত্রীর কাছে ছড়িয়ে দাও। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরের ছেলে মেয়েদের জন্য এটা ইম্পর্টেন্ট। যে কোনো সায়েন্সের স্টুডেন্ট, সে বাংলাদেশ হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, ত্রিপুরা হোক বা আসাম হোক, প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা বাংলা বোঝে, বাংলাতে কথা বলে, তাদের সবার জন্য আজকের এই ভিডিও। সো স্টার্ট। আমি কি পয়েন্ট বললাম, কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করব? সায়েন্স নিয়ে পড়ার বেস্ট রুটিন, সায়েন্সের সাবজেক্ট পড়ার সঠিক পদ্ধতি, ফোকাস ধরে রাখার জন্য আবশ্যক কিছু কাজ, সারা বছর কিভাবে ফোকাস ধরে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, উপরের দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সায়েন্স নিয়ে পড়ার বেস্ট রুটিন কি এবং সায়েন্সের সাবজেক্ট তুমি ম্যাথ পড়বে এক্স্যাক্টলি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, তুমি ফিজিক্স পড়বে এক্স্যাক্টলি কিভাবে পড়া উচিত, কি হতে পারে তোমার ওয়ে। একেবারে শুরু করছে যারা সায়েন্স, তাদের এই জিনিসগুলো অবগত হয় না বা থাকে না, তো সেই জায়গাগুলো আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো একদম শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি, আশা করি তোমাদের অনেক 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 বেশি ইম্প্যাক্ট ফেলবে। এসওই বাংলা সবসময় চেষ্টা করে ইম্প্যাক্টফুল ভিডিও আনার, সুতরাং আজকেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। সায়েন্স নিয়ে পড়ার বেস্ট রুটিন, এখানে আমি তোমাদেরকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত, সপ্তাহভিত্তিক সাবজেক্ট ভাগ করে নাও, অর্থাৎ তুমি যে আপকামিং সপ্তাহ আসছে সেই সপ্তাহে কি কি সাবজেক্ট, কি কি বার, কি কি ডেটে পড়বে সেটা ডিসাইড করো। তারপর দৈনিক অর্থাৎ প্রতিদিন ডেলি সময়সূচি বানাও, যে আজকের দিনে আমি কতটা পড়বো, কি পড়বো সেটা ইন ডিটেলস আলোচনা করছি। মাসভিত্তিক পরিকল্পনা তোমাকে বানাতে হবে এবং অ্যাট দ্য এন্ড পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ তোমাকে পরীক্ষা দিতে হবে নিজেকে বারবার জাস্টিফাই করার জন্য, নিজে কতটা বেটার করছো সেটা জানার জন্য। সুতরাং এই পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো ফার্স্ট চলে আসি সপ্তাহভিত্তিক সাবজেক্ট ভাগ। সপ্তাহভিত্তিক সাবজেক্ট ভাগের ক্ষেত্রে তুমি সোম থেকে রবি কিভাবে তোমার পুরো সাবজেক্টগুলোকে ওয়েল অর্গানাইজড ওয়েতে প্র্যাকটিস করতে পারো। দেখো, সায়েন্স নিয়ে পড়া যে কোনো স্টুডেন্টকে আমি বলি যে সায়েন্স নিয়ে পড়া প্রত্যেকটা স্টুডেন্টের একদিনে সোমবার সব সাবজেক্ট পড়তে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নো, এবং এটা সম্ভবও নয়। একদিনে সব সাবজেক্ট পড়া যায় না, তাই তোমাকে চয়েস করতে হবে যে কোনো দুটো, যে কোনো দুটো। ধরো ওই দিন তোমার যে প্রাইভেট আছে বা ধরো স্কুলে যে কাজ দিয়েছে সেই ওরিয়েন্টেড তুমি সেলফ স্টাডির জন্য কোন দুটো সাবজেক্টকে রাখবে সেটা তোমাকে চুজ করতে হবে। ম্যাক্সিমাম দুটো, মিনিমাম একটা, তুমি একটা সাবজেক্টকেও চুজ করতে পারো একদিনের জন্য, কিন্তু আমার মনে হয় দুটোকে চুজ করা বেটার। তো এক্ষেত্রে তুমি ধরো সোমবার ম্যাথ, ফিজিক্স চুজ করলে, কি চুজ করলে? ম্যাথ, ফিজিক্স। এটা কিন্তু তোমার মতো করে তুমি বানাবে, এখানে কিন্তু আমার কোনো হাত নেই, তোমার মতো করে তোমাকে বানাতে হবে, তোমার ক্লাস, তোমার প্রাইভেট সব কিছুকে ভেবে তোমাকে বানাতে হবে। তো ম্যাথ, ফিজিক্স গেল। মঙ্গলবার দিন তুমি চলে এসো, মঙ্গলবার দিন তুমি ধরো বায়োলজি, কেমিস্ট্রি পড়লে, বায়োলজি, কেমিস্ট্রি পড়লে। মঙ্গলবার কি পড়লে? বায়োলজি, কেমিস্ট্রি। বুধবার তুমি কি পড়লে? আবার ম্যাথ সাথে তুমি ধরো বাংলা পড়লে, বা ম্যাথ, বাংলা এবং ফিজিক্স পড়লে। বৃহস্পতিবার আবার কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ পড়লে। শুক্রবার দিন আবার ম্যাথ, ফিজিক্স পড়লে। শনিবার দিন
শুধুমাত্র ম্যাথ করলে, রবিবার দিন বাংলা আর ইংলিশ করলে, আর পুরোটা রিভিশন দিলে বা পুরো সপ্তাহটা রিভিশন দিলে। এটা আমি জাস্ট একটা ওয়ে আউট বললাম, এটা তোমাদের মতো করে তোমাদেরকে ভাবতে হবে, এক্স্যাক্টলি তোমাদের প্রাইভেট, তোমাদের স্কুল, এই সব কিছুকে মাথায় রেখে ভাবতে হবে। আমি বললাম প্রত্যেক দিন ম্যাক্সিমাম 2টো সাবজেক্ট, মিনিমাম একটা সাবজেক্ট, এর বেশি কিন্তু একেবারেই নয়। কেন এর বেশি একেবারেই নয়? তার কারণ এর বেশি পড়তে গেলেই যে কোনো দিন তুমি ঘেঁটে ফেলবে, তাই 2টো সাবজেক্টকে চুজ করো। এবার কতক্ষণ পড়বো স্যার, এক্স্যাক্টলি কতক্ষণ আমাদের পড়া উচিত, কতটা সময় আমাদের প্রতিদিন দেওয়া উচিত, সেটা নিয়ে কথা বলবো। তো এখানে তোমার নোট বলে বা বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া আছে, দিনে 1টি অথবা 2টি করে সাবজেক্ট পছন্দ করো। নেক্সট আমরা চলে আসবো পরের দৈনিক সময়সূচি, অর্থাৎ দিনে তুমি কত ঘন্টা পড়বে। আমি মনে করি একটা সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে দিনে 6 থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি পড়ার কোনো দরকার নেই। দিনে 6 থেকে 7 ঘন্টা পড়লে তুমি অনেক 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 বেটার কিছু করতে পারবে। এর বেশি, খুব বেশি পড়ে ফেললাম, একদিন পুরো একদম মানে যা তা করে ফেললাম, সারা দিন পড়ছি, তারপরের দিন আবার হাওয়া খাচ্ছি, এই ব্যাপারটা করো না। বিকজ এটা কিন্তু তোমাকে অনেক বেশি সমস্যা তৈরি করবে। তো সায়েন্স নিয়ে পড়া প্রতিটা স্টুডেন্টের কনসিস্টেন্ট ইজ দ্য কি অফ সাকসেস, অর্থাৎ তোমাকে ধারাবাহিক থাকতে হবে, নিয়মিত থাকতে হবে। তাই খুব বেশিও নয়, খুব কমও নয়। একটা গাড়িতে পেট্রোল ঠিক ততটাই প্রয়োজন যতটা গাড়ির ডেস্টিনেশনে যাওয়ার জন্য দরকারি। তার থেকে বেশি যদি হয়ে যায় ওভারলোড হয়ে যাবে, তুমি কি গাড়িতে পেট্রোল বসিয়ে নিয়ে যাবে? না। এবং তার থেকে কম যদি হয় গাড়ি, অবশ্যই ডেস্টিনেশন ছুঁতে পারবে না। সুতরাং তোমাকে ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে, সারা বছর পরিশ্রম করতে হবে। একদিন 17-18 ঘন্টা পড়ে নিলাম, তারপরের দিন অসুস্থ হয়ে গেলাম, এমনটা না করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলি বেসিসে পরিশ্রম করতে হবে। অর্থাৎ তুমি ডেলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বেঁধে নাও, ওই টাইম পিরিয়ডটা মেনটেন করো, আমি আশা করি অনেক 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 বেটার করতে পারবে। সো এই জায়গাটা গেল যে দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা তুমি সেলফ স্টাডি করো, ঠিক আছে? এর থেকে বেশি করার খুব বেশি প্রয়োজনীয়তা নেই। যদি তুমি পারো করতেই পারো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ইটস এনাফ। এবার 6 ঘন্টা ধরো তুমি পড়ছো, তাহলে এই 6 ঘন্টাকে তুমি 2টো ভাগে ভাগ করো, 3 আওয়ার 3 আওয়ার। এই 3 আওয়ার তুমি ম্যাথ পড়ো, এই 3 আওয়ার ফিজিক্স পড়ো বা বায়োলজি পড়ো, ঠিক আছে? আবার পরের দিন কেমিস্ট্রি, অল্টারনেটিভ করো, কিন্তু একটার বেশি ডেট যেন একটা সাবজেক্ট বন্ধ করে না রাখা হয়। আমি ম্যাথ পড়লাম সোমবার, আবার আমি রবিবার দিন গিয়ে ম্যাথ খুলছি, গেল পুরো গোল্লা। ম্যাথ পড়ছো সোমবার, তুমি মঙ্গলবার দিনটা ছেড়ে দিচ্ছ, কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ছো, আবার বুধবার দিন তুমি ম্যাথে ফিরছো। এইটা দরকার। ম্যাথ এবং ফিজিক্স অল্টারনেটিভ পরপর তুমি করতে থাকবে, যে তোমাকে কিন্তু এই 2টো সাবজেক্ট ম্যাক্সিমাম একদিন গ্যাপ দিতে পারো, তার থেকে বেশি গ্যাপ দিলে তুমি বিপদে পড়ে যাবে। সুতরাং এই 2টো সাবজেক্ট তোমাকে সেভাবেই মাথায় রেখে এগোতে হবে। তো এই দৈনিক সময়সূচির জায়গাটা গেল যে তোমাকে কিভাবে পড়তে হবে এবং কিভাবে টাইম পিরিয়ডটাকে তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট, মাসভিত্তিক পরিকল্পনা। প্রথমে তোমাকে একটা প্ল্যানার ঠিক করে নিতে হবে। আমি যেমন আমাদের সেমিস্টার 3 আগুন ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের অ্যাপে, এসওই বাংলা অ্যাপে তোমরা আগুন 2.0 ব্যাচ পাবে, সেখানে গেলে পারচেস করতে পারবে। সেই ব্যাচে যারা পেইড কোর্সে পড়ছে তাদের জন্য আমি একটা প্ল্যানার দিয়ে দিয়েছি। কি প্ল্যানার? আমি মার্চ মাসে ইউনিট এতটা করাবো, ইউনিট 1 করাবো, আমি এপ্রিলে ইউনিট 2 করাবো। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ওখানে অন্য ভাবেও লিখতে পারি। মার্চে ইউনিট 1, এপ্রিলে ইউনিট 2 এর কিছুটা, মেতে এরকম সামথিং, জুনে সামথিং, জুলাইয়ে সামথিং, আগস্টে সামথিং, সেপ্টেম্বর বা আগস্টে রিভিশন। তো এইভাবে আমি সেমিস্টার 1 বা সেমিস্টার 3 জন্য প্রিপেয়ার হব। অর্থাৎ আমি প্রথমে মান্থলি রিভাইড করে নেব যে আমার পুরো সিলেবাসটা আমার কাছে আছে। আমি এই এসওই বাংলার যে চ্যানেল, এই যে 11-12, এখানেই কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি এবং সিলেবাস রিলেটেড ভিডিও আসবে। সেখানেও আমি তোমাদেরকে সিলেবাস দেব যে হ্যাঁ সেমিস্টার 1-এ কী সিলেবাস আছে, সেমিস্টার 3-তে কী সিলেবাস আছে, অ্যান্ড দেন তারপর কিন্তু আমি ডিসকাস করে দেবো যে কতটা কোন মাসের মধ্যে পড়া উচিত। তো সেইভাবেই তোমরা মান্থলি প্ল্যানার রেডি করবে প্রত্যেকটি সাবজেক্টের। ধরো আমি তো ম্যাথের করে দিচ্ছি, অন্যান্য টিচাররা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির করে দেবেন, কিন্তু সেটাকে তোমাকে মেনটেন করতে হবে। মেনটেনটা তোমার হাতে, ঠিক আছে? আমরা তো জাস্ট বাইরে থেকে হেল্প করতে পারি, মেনটেন তোমার হাতে। তো এই প্ল্যানারটা ঠিক করে নিচ্ছ। এরপর পরীক্ষা, মাসে অন্তত একটা করে মক টেস্ট তোমাকে দিতেই হবে। এবার সেই মক টেস্টটা হতে পারে ইউনিট ওয়াইজ, সেই মক টেস্টটা হতে পারে চ্যাপ্টার ওয়াইজ, সেই মক টেস্টটা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু মাসে একটা মক টেস্ট এটা মাস্ট, মাসে একটা মক টেস্ট মাস্ট।
ইউনিট ওয়াইজ মক টেস্ট দাও এবং লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে ফুল সিলেবাস অন্তত 3টে মক টেস্ট দাও। ফুল সিলেবাসের কটা মক টেস্ট? অন্তত 3টে, মানে মিনিমাম 3টে, ম্যাক্সিমাম তুমি যে কটা খুশি দিতে পারো, মিনিমাম 3টে। নেক্সট, সায়েন্স নিয়ে পড়ার সঠিক পদ্ধতি কি? সায়েন্স নিয়ে কি পদ্ধতিতে পড়তে হয় এটাই অনেক স্টুডেন্ট বোঝে না, কনফিউশন থাকে। তো কিভাবে একটা স্টুডেন্ট সায়েন্স নিয়ে সঠিক পদ্ধতিতে পড়ে আসলে সে ফুল মার্কস স্কোর করতে পারে, এসো জেনে নেওয়া যাক। পরপর কয়েকটা স্টেপ। প্রথমে যে সাবজেক্ট বা টপিক পড়ছো সেটা বোঝো, আগে বোঝা তারপর পড়া, অর্থাৎ বোঝা পড়া, এখানে পড়া বোঝা নয়। আগে তুমি বুঝছো যে এই জিনিসটা আমি পড়ছি, এই টপিকটা আমি বুঝছি, ওকে? তাহলে আগে তুমি বুঝছো, তারপর তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি তারপর ব্যাপারটাকে পড়ে ফেলার পর সেটাকে নোট বানিয়ে নিচ্ছ। একজন টিচার যখন বোঝাচ্ছে তখন সে নোট বানিয়ে দিচ্ছে। তোমার কাজ আগে নোট করা নয়, তোমার কাজ আগে পড়া বা আগে বোঝা। তো তোমার কাজ আগে বোঝা, আগে পড়া, এবং তারপর যে টিচার যেটা লেখাচ্ছে সেটা নোট করা বা নিজের মতো করে নোট করা। নোট সবসময় নিজের মতো করে করতে পারলে অনেক বেশি এফিসিয়েন্ট হয়, অনেক বেশি ভালো হয়। তো নিজের মতো করে তুমি নোট করতে পারো, নতুবা আমি যে ক্লাসটা ডেলিভার করছি, আমি যেভাবে নোট লেখাচ্ছি সেভাবে লিখতে পারো। কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, যে কনসেপ্টটা কী স্যার, আগে এটা বুঝি তারপর নোট। এরপর নোট এবং বোঝা হয়ে গেলে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। যেহেতু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3তে এমসিকিউ আছে, তাই তুমি এমসিকিউ সলভ করবে, সেটা অবভিয়াসলি বুক থেকে সলভ করবে। বুক হয়ে গেলে তুমি কোশ্চেন পেপার বা আদার্স জায়গা থেকে সলভ করতে পারো। তো এক্সট্রা কি করবে? সায়েন্স নিয়ে পড়ার জন্য খুব এফেক্টিভ কয়েকটি কাজ। গ্রুপ ডিসকাশন ভীষণ এফেক্টিভ। তোমরা 4 জন বন্ধু একসাথে আড্ডা না মেরে, ফ্রি ফায়ার না খেলে, একসাথে 4 জন বন্ধু মিলে গল্প না করে, গান না করে, নিন্দা না করে 4 জন বন্ধু মিলে একসাথে পড়াশুনো করো। দেখো এটা অনেক বেশি এফেক্টিভ ওই আগের কাজগুলো করার থেকে। তাই অবশ্যই আমি চাইবো গ্রুপ স্টাডি তোমরা প্রত্যেকে করো। তোমাদের পড়ার ব্যাচের বন্ধু, তোমাদের বাড়ির পাশের প্রতিবেশী যারা সায়েন্স নিয়ে পড়ছে, তোমাদের স্কুলের বন্ধু, এই ধরনের বন্ধু বান্ধবীদের সাথে গ্রুপ স্টাডি করে পড়াশুনো করো। দেখবে আমি যেটা পড়ছি সেটা যদি আমি কাউকে বুঝিয়ে দিতে পারি, সেটা আমি কখনো ভুলবো না। আমি মনে করি যে একজন টিচার কিন্তু অনেক বেশি একজন স্টুডেন্টকে ধরতে পারে, বা আমি যেটা পড়াচ্ছি আমি পড়ানোর জন্য রেডি হচ্ছি, সুতরাং সেই জিনিসটা আমি কখনো ভুলবো না। সুতরাং তুমি যখন ভাববে যে আজকে গ্রুপ স্টাডিতে আমাকে এই টপিকটা পড়াতে হবে বা ডিসকাস করতে হবে, তখন সেই টপিকটার আলাদাই মাহাত্ম্য থাকবে, যে 4 জনকে বোঝাতে হবে। ওখানে আমি যদি ভুল করি আমাকে ইনসাল্ট হতে পারে, ওখানে অন্যরা আমাকে টিটকারি করতে পারে। সুতরাং সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে আসলে তুমি যদি গ্রুপ স্টাডি করো, তুমি যদি কিছু বোঝাও স্টুডেন্টকে, সেটা তুমি নিজে পড়ার থেকে অনেক বেশি এফেক্টিভ। তাই গ্রুপ স্টাডি মাস্ট। তারপর রেগুলার এক্সাম অ্যাটেন্ড, এর কোনো বিকল্প নেই। আমাদের অনেকের এক্সাম ফোবিয়া আছে, আমরা অনেকে এক্সাম দিতে ভয় পাই। আমরা অনেকেই মনে করি যে আসলে আমরা পড়ি তো সবই, কিন্তু এক্সাম দেব ভয় লাগছে। প্রাইভেটে এক্সাম নিলে স্যার এক্সাম দিতে যাই না, এই ফোবিয়াটা আমি 10 বছর ধরে দেখে যাচ্ছি। 10 বছর হতে চললো প্রায় আমি অফলাইন টিউশন পড়াচ্ছি। তো এই 10 বছরে আমি অনেক দেখেছি অনেক স্টুডেন্টের এই ফোবিয়াটা থাকে যে এক্সাম দেওয়ার দিন তারা পড়তে আসছে না। তো এক্সামটা তোমাকে দিতে হবে, এক্সাম দেওয়ার সাহস রাখতে হবে। তার কারণ যদি তুমি প্রাইভেটে এক্সাম না অ্যাটেন্ড করো, তুমি কখনোই ফাইনাল এক্সামে, স্কুলের এক্সামে ভালো কিছু করতে পারবে না। তার কারণ এক্সাম ফোবিয়া তোমার সারা বছরের পড়াশোনাটাকেও নষ্ট করতে পারে। তাই অবশ্যই আমি চাইবো এক্সামের ভয়টাকে কাটিয়ে ফেলো, তার জন্য নিয়মিত এক্সাম দাও এবং নিয়মিত রিভিশন করো। অর্থাৎ যে টপিকটা পড়ছো সেটা জাস্ট পড়লাম আর এগিয়ে গেলাম এমনটা না করে আবার পিছনে ফিরে আসো এবং রিভিশন করো। জীবনে এগিয়ে যাওয়ার জন্য পিছনে তাকানোটা খুবই দরকারি। পিছনে তাকিয়ে আমাদেরকে বুঝে নিতে হয় আসলেই পিছনের ব্যাপারগুলো। স্মৃতিচারণা এটা খুব দরকার আমাদের জীবনে। তো সেই জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু একটা পা এগোতে গেলে একটা পা পিছিয়ে আসতে হয়। তো সেই জায়গাটা তোমরা প্রত্যেকে রাখবে এবং অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রপার রিভিশন করবে। এরপর কিভাবে আমি কনসিস্টেন্ট থাকবো, ফোকাস ধরে রাখবো, কয়েকটা এক্সটার্নাল পয়েন্ট আমি বলতে চলেছি। এই পয়েন্টগুলো মেনটেন করলে আসলে আমি খুব ভালোভাবে ফোকাস ধরে রাখতে পারবো। তো
এগুলোর সাথে তোমরা প্রাথমিকভাবে ভাববে এগুলোর সাথে কোনো কানেকশান নেই, এগুলো আবার কি স্যার অহেতুক বলছেন, এগুলোর সাথে কি আদৌ আমাদের পড়াশোনার কোনো কানেকশান আছে? হ্যাঁ, কানেকশান আছে, এবং এটা অনেক 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 ডিপ কানেকশান আছে, অনেক ডিপ মিনিং আছে। দেখো, আমরা যদি সময় মতো খাওয়া দাওয়া করি তাহলে আমাদের হেলথ ভালো থাকবে, এবং আমাদের হেলথ ভালো থাকলে আমরা অনেক অ্যাক্টিভ থাকবো, অনেক পজিটিভ থাকবো, পড়াশুনোতে অনেক মনোযোগী থাকবো। আর যদি খাওয়া দাওয়া সময় মতো না করি হেলথ উইক হবে, এবং হেলথ যদি উইক হয় তাহলে আমাদের অ্যাক্টিভনেস কমবে, আমরা পড়াশুনোতে অমনোযোগী হব, পড়তে বসলে মাথার যন্ত্রণা করবে, পা যন্ত্রণা করবে, আরও অনেক কিছু যন্ত্রণা করবে। সুতরাং সেই জন্য আমাদেরকে প্রপার খাওয়া দাওয়া সময় মতো করতে হবে। প্রত্যেক দিন অন্ততপক্ষে 15 মিনিট মেডিটেশন এবং 30 মিনিট হাঁটা, এটা খুব 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 প্রয়োজনীয় একটা কাজ। আমি বিশ্বাস করি যে কোনো স্টুডেন্টের এটা করা উচিত। যে কোনো স্টুডেন্ট যদি এটা রেগুলার বেসিসে অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সে নিজেকে বদলে ফেলতে পারে। তার কারণ মেডিটেশন এবং হাঁটা বা দৌড়ানো বা স্পোর্টস তোমাকে অনেক 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 বেশি চার্জ আপ করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সকালে উঠে গীতা পাঠের থেকে সকালে উঠে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক 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 বেশি জরুরি। এবং এটা স্বামী বিবেকানন্দ এমনি বলেননি, তিনি কিন্তু সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন বলেছিলেন। আমরা প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ একজন ধর্ম প্রচারক ছিলেন, কিন্তু আমরা যেটা জানি না সেটা স্বামী বিবেকানন্দ একজন ধর্ম প্রচারকের উপরে একজন সাইকোলজিস্ট ছিলেন। মানুষের সাইকোলজি নিয়ে অনেক 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 বেশি রিসার্চ করেছে। স্যার রিসার্চ কোথায় করেছে? স্বামী বিবেকানন্দ ল্যাবে করেছে? না, মানুষের সাইকোলজি নিয়ে রিসার্চ করার জন্য ল্যাবের প্রয়োজন হয় না। আমরা প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করেছে, এবং এই ভ্রমণকালে সে প্রচুর মানুষের সাথে কথা বলেছে, এবং সেটাই তার রিসার্চ, সেটাই সাইকোলজি নিয়ে কাজ। সুতরাং বিবেকানন্দ যে বলছে এটার অনেক 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 ইনার মিনিং আছে। তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অন্ততপক্ষে দিনে আধ ঘন্টা বের করে নিজেকে সময় দেওয়া উচিত, মেডিটেশন করা উচিত, যোগা করা উচিত, নতুবা মাঠে গিয়ে দৌড়ানো উচিত, হাঁটা উচিত। যদি তুমি এটা না করতে পারো, তুমি যদি এটা ভাবো যে আমার পড়া, আমার প্রাইভেট, আমার অনেক কাজ, স্যার জানেন না এই সবটা অজুহাত। তুমি যদি চাও তুমি পারো, আমি এটা বিশ্বাস করি। তুমি যদি চাও তুমি পারো। তো এটা করে দেখো। তোমরা যদি 21টা দিন এই অভ্যাসটাকে করো তাহলে তোমরা দেখবে এই 21 দিন পর থেকে আরও অনেক অ্যাক্টিভলি পড়াশুনো করতে পারছো, আরও অনেক মনোযোগী হয়ে পড়াশুনো করতে পারছো, আরও অনেক সিরিয়াস হয়ে পড়াশুনো করতে পারছো। তাই এটা খুব 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 দরকারি। তুমি যে সায়েন্সের স্টুডেন্ট 6 ঘন্টা টানা বসে পড়বে উইথ কনসেন্ট্রেশন, তার জন্য এটা দরকারি। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমাদের যেটা সময় মতো ঘুমানো, খুব ইম্পর্টেন্ট। আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজের প্রেশারে মাঝে মাঝে পারি না, কিন্তু আমি নিয়মিত বেসিসে চেষ্টা করি এই 3টে জিনিস ফলো করার। সময় মতো খাওয়া দাওয়া, মেডিটেট এবং যোগা এবং দৌড়ানো, সাথে সময় মতো ঘুমানো। এই তিনটে কাজ মানুষকে অনেক এফেক্টিভ করে তোলে, অনেক বেশি কনসিস্টেন্ট করে তোলে, অনেক বেশি রেগুলার করে তোলে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই 3টে কাজকে করার, তাহলে আমরা আমাদের ফোকাস ধরে রাখতে অনেক বেশি সুবিধা হবে। আর ফোকাস ধরে রাখার জন্য আর একটা যেটা বিষয় সেটা বলার এই কারণেই যে সেটা তোমার ভিতরে আছে, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল চাহিদা, খিদে। অর্থাৎ ভিতর থেকে একটা খিদে থাকতে হবে। ইয়েস, আই ডু ইট, দিস ইজ এ ম্যারাথন রান অ্যান্ড আই ফিনিশ ইট। ওকে, এটা কোনো শর্টকাট রান নয়, এর কোনো শর্টকাট নেই। আমি শর্টকাট পথে মেরে দিতে পারবো না। আমার 1টা বছর বা 2টো বছর কমপ্লিটলি দিতে হবে উইথ ডেডিকেশন কমপ্লিটলি 1টা বছর বা 2টো বছর আমাকে ফোকাস করতে হবে। সো আমি একটা লম্বা রেসের ঘোড়া, আমাকে অল্পতে থেমে গেলে হবে না। বি কনসিস্টেন্ট, দৌড়তে থাকো, রান দৌড়ান। তো দৌড়তে থাকতে হবে, একদম রিদমিক দৌড়তে থাকতে হবে। আমি খুব বেশি জোরে দৌড়ে নিলাম, ম্যারাথন করতে গিয়ে খুব বেশি জোরে যারা দৌড়ে নেয় তারা কিন্তু খুব কম সময়ে হাঁপিয়ে যায় এবং বাকি পথটা তারা শেষ করতে পারে না, তার এইভাবে শেষ করে। তো সেভাবে নয়, তোমাকে একদম ফ্লুয়েন্টলি একটা স্পিড ধরে রেখে তোমাকে দৌড়ে যেতে হবে। এবং সেই দৌড়ানোর প্রিপারেশান তুমি এখান থেকে শুরু করছো, সেই দৌড়ানোর প্রিপারেশান তুমি আজ থেকে শুরু করছো। সুতরাং বি কনসিস্টেন্ট
এবং কনসিস্টেন্সির জন্য এই পয়েন্টগুলো ভীষণ জরুরি। প্রত্যেক দিন পড়বো তো পড়বো, 6 ঘন্টা তো 6 ঘন্টা, নো এদিক নো ওদিক, আমাকে পড়তেই হবে বস। এটা আমার ইন্টারনাল মোটিভেশন, আমি বলে দিলে তুমি পারবে না। ইন্টারনালি তোমাকে মোটিভেটেড হতে হবে এবং এই মোটিভেশন তোমাকে তোমার সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে। আমি বিশ্বাস করি পরিশ্রম জীবনে যতটা মূল্য রাখে আর কোনো কিছু ততটা মূল্য রাখতে পারে না। ট্যালেন্ট কাটা, পরিশ্রম রাইট, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। ট্যালেন্ট যতই থাকুক, একটা মানুষ যদি পরিশ্রম না করে সে জীবনে এগিয়ে যেতে পারে না। আর ট্যালেন্ট যতই না থাকুক, একটা মানুষ যদি পরিশ্রম করে সে অবশ্যই জীবনে এগিয়ে যেতে পারে। সুতরাং তুমি যদি ট্যালেন্টেড হও, ট্যালেন্টেড আর পরিশ্রম মিলে গেলে তো কেল্লা ফতে, তুমি অনেক 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 বেটার করতে পারো। একদম নাসা থেকে ইসরো পর্যন্ত তোমার ব্যাপ্তি হতে পারে। কিন্তু যদি তোমার ট্যালেন্ট নাও থাকে, শুধু পরিশ্রমের জোরেও তুমি নাসা থেকে ইসরো পৌঁছতে পারো। ইটস মাই চ্যালেঞ্জ। এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি এবং এটা আমি তোমাদের ক্ষেত্রেও অনেকবার অ্যাপ্লাই করেছি, অনেকবার সফলতা পেয়েছি। অনেক স্টুডেন্ট যারা হয়তো ততটা ট্যালেন্টেড ছিল না, হয়তো তারা ততটা ভালোভাবে নিজেদেরকে ক্যাচ করতে পারতো না, কিন্তু তারা অনেক বেটার কিছু করেছে জীবনে শুধুমাত্র কনসিস্টেন্সি এবং শুধুমাত্র পরিশ্রমের দ্বারা। তো আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা অনেক 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 বেশি উপকৃত হলে এটা এসওই বাংলা 11-12 WBCHSC, অর্থাৎ এটা আমাদের নতুন চ্যানেল। অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই। যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পাশাপাশি তোমরা কেমন লাগলো আজকের আজকের পুরো ভিডিওটি তোমাদের এফেক্টিভ লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পাশাপাশি তোমরা আমাদের আদার্স যে চ্যানেলগুলো, এসওই বাংলা মেন চ্যানেল, এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেল, এসওই বাংলার ফেসবুক পেজ, এসওই বাংলার ইনস্টাগ্রাম পেজ, এসওই বাংলা টেলিগ্রাম গ্রুপ, এসওই বাংলা অ্যাপ, এসওই বাংলা টুইটার, এই সবগুলোকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। বিকজ এই প্রত্যেকটা জায়গাতে খুব 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 ভালো এডুকেশনাল কন্টেন্ট আসছে। তো তোমাদের জন্য, বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য আমরা লড়ছি, আমরা লড়ব এবং আমরা পড়ছি, আমরা পড়ব এবং আমরা শিখছি, আমরা শিখব এবং আমরা জিতছি, আমরা জিতব। মনে রেখো, সবে শুরু, अभी तो स्टार्ट किया, সবে শুরু করেছো, অনেকটা দূর দৌড়তে হবে। বি কনসিস্টেন্ট এবং এটাও মনে রেখো, सफ़र में धूप तो होगी, सफ़र में धूप तो होगी, जो चल सको तो चलो, सभी है भीड़ में, अगर तुम भी निकल सको तो चलो। जय हिंद।